রাষ্ট্র নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ আজ। ভোট গণনা পদ্ধতি নিয়ে ছাত্র সংগঠনের বিভক্তি, হাতে গণনা চায় ছাত্রদল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু, জমা দেয়া যাবে বুধবার, যাচাই বাছাই বৃহস্পতিবার। সিলেটে পাথর লুটের মামলায় বিএনপির বহিষ্কৃত নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি। নেত্রকোনার ধনু নদীতে স্পিড বোট ডুবির ঘটনায় আরো ৩ জনের মরদেহ উদ্ধার, এ নিয়ে মৃতের সংখ্যা ৪। সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে ফরিদপুরে সকাল ৬টা থেকে সড়ক ও রেলপথ অবরোধ করছেন স্থানীয়রা। এতে বিভিন্ন স্থানে ৩টি ট্রেন আটকে পড়লে নামিয়ে দেয়া হয় যাত্রীদের। একই দাবিতে পাবনায় সকাল সন্ধ্যা হরতাল পালন করছে সর্বদলীয় সংগ্রাম কমিটি। এছাড়া বাগেরহাটে সরকারি অফিসে অবস্থান কর্মসূচি চলছে। এদিকে সীমানা ইস্যুতে সড়ক আটকে জনভোগান্তি চলবে না জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, বিকেলের মধ্যে প্রত্যাহার না হলে ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা বাহিনী। ফরিদপুর ৪ আসন থেকে ২টি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে ভাঙ্গায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধরা। রোববার সকালে গাছের গুঁড়ি ফেলে ঢাকা খুলনা ফরিদপুর বরিশাল মহাসড়কের অন্তত 10টি পয়েন্টে অবস্থান নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী। এতে ব্যাহত হয় ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সড়ক যোগাযোগ। এছাড়া ভাঙ্গা উপজেলার হামিরদিয়া এলাকায় রেলপথের টায়ার জ্বালিয়ে অবরোধ করা হয়। এতে বিভিন্ন স্থানে আটকা পড়ে ৩টি ট্রেন, যাত্রীদের নামিয়ে দেওয়া হয় ট্রেন থেকে। অবরোধের কারণে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা। আমাকে হামিরদিয়া আর আলগি 2টা ইউনিয়ন কাইটে নেওয়া হয়েছে, এই কারণের জন্য আমরা আন্দোলন করতেছি। পাবনা ১ আসন থেকে বিচ্ছিন্ন করায় বেড়া উপজেলায় সকাল সন্ধ্যা হরতালের পাশাপাশি সড়ক ও নৌপথ অবরোধ করা হয়। সকাল থেকে পাবনা ঢাকা মহাসড়কের বেড়া সিএনভি মোড়ে অবস্থান নেয় আন্দোলনকারীরা। বন্ধ হয়ে যায় যান চলাচল, বাড়ে ভোগান্তি। ভাগাভাগি কেন হবে? বেড়া সাথে ভাই ভাই, আমি চাই বেড়া সাথে ভাই ভাই থাকুক, এটাই পূর্ণবহল থাকুক। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে রোববার সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত জেলা ও উপজেলার সব সরকারি অফিস আদালত ঘেরাও এবং অবস্থান কর্মসূচি পালন করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে সকালে সচিবালয়ের কোর কমিটির বৈঠক শেষে সংসদীয় আসনের সীমানা ইস্যু নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেন, সড়ক আটকে জনভোগান্তি মেনে নেওয়া হবে না। এই 2টা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, আমরা আইন প্রয়োগের মাধ্যমে এটা করে দেব। এদিকে ভাঙ্গায় 3 দিনের অবরোধ ঘোষণার পর শনিবার রাতে আলগি ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনের ফল প্রকাশের পর এখনই হচ্ছে না বিজয় ও আনন্দ মিছিল। নিহত শিক্ষক জান্নাতুল ফেরদৌসের সম্মানে আপাতত বিজয় মিছিল করবে না বলে জানিয়েছেন নবনির্বাচিত ভিপি আব্দুর রশিদ জিতু। সকালে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি। এর আগে গতকালই ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে জানানো হয় তারাও কোনো বিজয় মিছিল করছেন না। এছাড়াও নেই তাদের অন্য কোনো কর্মসূচি। এদিকে পূর্ব ঘোষিত অনুযায়ী ছুটি থাকায় প্রশাসন ও একাডেমিক সকল কার্যক্রম বন্ধ রয়েছে। ক্যাম্পাস স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রায় ৩৩ বছর পর জাকসু নির্বাচনে ভিপি নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্যানেলের প্রার্থী আব্দুর রশিদ জিতু, আর জিএস পদে জয়ী হয়েছেন শিবির সমর্থিত প্যানেলের মাজহারুল ইসলাম। আমাদের একজন শিক্ষককে আমরা হারিয়েছি এবং আমাদের যে জয়টি হয়েছে, বিজয়টি হয়েছে, সেই বিজয়টি আমরা আমাদের ম্যামকে উৎসর্গ করতে চাই। যদি পরবর্তী সময় আসে তো সেটা আসলে বিজয় মিছিল করবো কি করবো না সেটা আমরা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিব। সন্ধ্যা থেকে আসলে যারা আমাকে বা আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন বা বিভিন্ন পরামর্শ দিয়েছেন, আমরা পুরো ক্যাম্পাসের শিক্ষার্থীদের সাথে আমরা কুশল বিনিময়ের জন্য যাব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আজ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। বিকেলে তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সিনেট ভবনে লটারি করে প্রার্থীদের ব্যালট নম্বর প্রকাশ করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু করবেন প্রার্থীরা। রাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে রয়েছে শিক্ষার্থীদের আমেজ।
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশন। কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে 248 জন ও সিনেটে 58 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর র্যান্ডমলি যেরকম ডাকসুতে এক প্যানেলের একই ব্যালট নাম্বার এরকম হবে না, র্যান্ডমলি সবার আলাদা আলাদা ব্যালট নাম্বার হবে। এটা আমার মনে হয় নির্বাচনকে আরও স্বচ্ছতা এবং জবাবদিহিতা, আপনার নির্বাচন কমিশনের দায়িত্বশীলতা প্রকাশ পাবে। প্রার্থী তালিকা প্রকাশ করার পরপরই আমাদের যে বিভিন্ন পদে যে প্রার্থীরা রয়েছেন তাদের ভোটারদের উদ্দেশ্যে প্রচারে নেমে যাবেন। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। আহসান হাবিব, চূড়ান্ত প্রার্থী তালিকা তো বিকেলেই ঘোষণা করার কথা, তো এটি কখন দেয়া হবে, কি জানতে পেরেছেন এ বিষয়ে? চূড়ান্ত প্রার্থী তালিকা আর অল্প কিছুক্ষণ পরেই আসলে প্রকাশ করা হবে। যেইটার জন্য এতক্ষণ আটকে ছিল চূড়ান্ত প্রার্থী তালিকা, সেটি হলো এই যে ব্যালট নাম্বার কে কত পাবে কোন প্রার্থী, সেই কার্যক্রমটাই চলছে এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট রুমে, সিনেট কক্ষে। তো এইখানে এরই মধ্যে ভিপি জিএস সহ উপরের পদগুলোর বেশ কিছু নাম এখানে উঠেছে এবং এটি লটারির মাধ্যমে এই প্রক্রিয়াটি চলছে। এই কারণে কিছুটা বিলম্ব হলো। মূলত এই কার্যক্রম না করে যেই পদ্ধতিতে নির্বাচন কমিশন এই কাজটি করতে চাচ্ছিলেন, সেটিতে প্রার্থীদের পক্ষ থেকে আপত্তি জানানোর কারণেই সকল প্রার্থীর নিজস্বভাবে এটি লটারি করে এক একজনের এক একটি ব্যালট নাম্বার দেওয়া হচ্ছে। তো এরই মধ্যে যারা প্রার্থীদের তারা পছন্দের যারা পেয়েছেন উৎসাহ জানিয়েছেন, এখানে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং ব্যালট পাওয়ার পরেই তারা এই ব্যালট নাম্বারে মূলত প্রার্থী সাধারণ ভোটারদের কাছে ভোট চাওয়ার যে প্রক্রিয়া সেটিও শুরু করে দিয়েছে। তো এই কাজটি আর হয়তো আরও আধা ঘন্টা সময় লাগবে এটি শেষ করতে। এটি শেষ হওয়ার পরেই এই চূড়ান্ত প্রার্থী তালিকা সেটি ঘোষণা করা হবে। আর চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর আনুষ্ঠানিকভাবে যেটি ব্যালট লিফলেট সহ অন্যান্য যেভাবে প্রচার চালানো হয় সেই কার্যক্রমটি শুরু হয়ে যাবে। আমরা এখানেই যারা উপস্থিত হয়েছেন সবাই প্রার্থী, মূলত বেশিরভাগই প্রার্থীরা এসেছেন তারা তাদের নাম্বারটি নিতে এবং তারা এখান থেকে বের হয়ে মূলত প্রচারের কাজটি যেটি করবে। তবে প্রচার যে আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও আমরা আজকে সারাদিনই দেখছি প্রচার নানাভাবেই যেভাবে প্রার্থীদের ভোটারদের কাছে যাওয়ার সেটি কিন্তু যাচ্ছে। তারা তাদের শুভেচ্ছা বিনিময় করছে, কুশল বিনিময় করছে এবং তার দোয়া প্রার্থনা করছে, এটি আমরা দেখতে পাচ্ছি। আর নির্বাচনকে ঘিরে আমরা প্রার্থীদের সাথে কথা বলে যে এই তথ্যটি পাচ্ছি যে মূলত আজকের পর থেকে বাড়তি উৎসাহ, বাড়তি উদ্দীপনা, বাড়তি আগ্রহ তৈরি হবে এবং নির্বাচনকে ঘিরে আসলে ৩৫ বছর পরের যে নির্বাচন এটিকে ঘিরে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে অনেক আগ্রহ আছে। সেই আগ্রহের জায়গাতে উচ্ছ্বাস তৈরি হবে বলেই কিন্তু প্রার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে এবং ভোটারদের মধ্যেও এই যে এতদিনের যে শঙ্কা নির্বাচন হবে কি হবে না, কোন তারিখে হবে, এইসব নিয়ে যে উৎকণ্ঠা ছিল, এই চূড়ান্ত প্রার্থী তালিকার পর যখন ভোটাররা দাঁড়ে তারা হলে হলে যাবে, প্রার্থীদের পক্ষ থেকে দোয়া চাওয়ার যে কাজটি সেটি যেমন শুরু হয়েছে, এটি দিন যত যাবে উৎসাহ বাড়বে এটি বলে আশা করছি। যদিও নির্বাচনের এই অবস্থায় এসে কারোর মধ্যে শঙ্কা আসছে বা একজন আরেকজন বিরুদ্ধে অভিযোগের প্রসঙ্গগুলো আসছে, বিভিন্ন দাবি উঠে আসছে, এই সবগুলো যাতে নির্বাচনী পরিবেশ কোনো কারণেই নষ্ট করতে না পারে সেই দাবিটি জানাচ্ছেন সাধারণ ভোটাররা এবং স্বতন্ত্র প্রার্থী যারা আছে বা অন্যান্য যেসব প্রার্থী আছে তাদের পক্ষ থেকে এই দাবিটি জানানো হচ্ছে যে নির্বাচন কমিশন যাতে সবকিছু সুষ্ঠুভাবে একটি নির্বাচন উপহার দিতে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে সেই কাজটি যাতে তারা শেষ পর্যন্ত শান্তিপূর্ণভাবে করতে পারে সেটি সাধারণ শিক্ষার্থীদেরও দাবি। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। সকাল 9:30 থেকে চাকসু ভবন থেকে শুরু হয় এই কার্যক্রম। আগামী মঙ্গলবার বিকেল 3:30 পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র নিতে পারবেন, আর মনোনয়নপত্র জমা দেওয়া যাবে বুধবার। এদিকে চাকসু নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। এতে মোট ভোটার হয়েছে 27,634 জন। বৃহস্পতিবার মনোনয়ন যাচাই বাছাই হবে। 21শে সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা ও 25শে সেপ্টেম্বর চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। 12ই অক্টোবর অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ।
টোটাল 3 দিন মনোনয়নপত্র নেওয়ার সুযোগ আছে। তো ইনশাল্লাহ আমরা মনে করি যে ছাত্ররা উৎসাহ উদ্দীপনা সহকারে মনোনয়নপত্র সংগ্রহ করবে এবং চাকসু ইলেকশনে অংশগ্রহণ করবে। ডোপ টেস্ট করার পরে আমরা রিপোর্ট যেটা পাবো এটা গোপন থাকবে। আমরা সাথে প্রার্থীর সাথে ডিসকাস করব। রিপোর্ট পজিটিভ হলে প্রার্থীর সাথে কথা বলে আমরা রিভিউ কমিটি আছে পুনঃ টেস্ট করে রিভিউ কমিটির মাধ্যমে সিদ্ধান্ত যদি হয় বাতিল করার আমরা বাতিল করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। এ নিয়ে জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে, এ পর্যন্ত কতজন এটি গ্রহণ করলেন, কতজন মনোনয়ন প্রার্থী এটি গ্রহণ করলেন? সকাল 9:30 থেকে যে মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম শুরু হয়েছিল সেটি বিকেল 3:30 বাজে শেষ হয়। প্রথম দিনের যে মনোনয়নপত্র বিক্রি বিতরণ সে কার্যক্রম শেষ হয়েছে। এখন পর্যন্ত আজকে প্রথম দিনে যে সেই হিসেব অনুযায়ী 26টি কেন্দ্রীয় সংসদে 26টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে এবং হল সংসদে মাত্র 2টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে ভিপি পদে 7 জন এবং জিএস এবং এজিএস পদে 2 জন করে প্রার্থী তাদের মনোনয়নপত্র নিয়েছেন। তবে প্রথম দিনে আমরা দেখেছি বড় কোনো ছাত্র সংগঠনের পক্ষ থেকে মনোনয়নপত্র নেওয়া হয়নি। শুধুমাত্র ছাত্র ইউনিয়ন এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট সমর্থিত দ্রোহ পর্ষদ তারা পূর্ণ প্যানেলে অর্থাৎ কেন্দ্রীয় সংসদে পূর্ণ প্যানেলে তারা মনোনয়নপত্র নিয়েছেন এবং আগামী কালকে এবং এর পরের দিন এই 2 দিন মূলত মনোনয়নপত্র বিক্রি কার্যক্রম আরও বেশি হবে বলে আশা করছেন নির্বাচন কমিশন। বিশেষ করে ছাত্রদল এবং শিবিরের সমর্থিত যে প্যানেলটি দেওয়া হবে সেটির প্রার্থীরা সেই মনোনয়নপত্র সংগ্রহ করবেন। তবে আজকের প্রথম দিনে সকালবেলা আমরা দেখেছি মনোনয়নপত্র কার্যক্রম কিছুটা স্থিমিত ছিল এবং খুব অল্প সংখ্যক প্রার্থী এসেছেন। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অর্থাৎ দুপুরের পর সেই বিক্রি বেড়ে যায় এবং বিশেষ করে সাধারণ শিক্ষার্থীরা আজকে বেশিরভাগ যারা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিশেষ করে স্বতন্ত্র প্রার্থীরাই মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং নির্বাচন কমিশন বলছেন যে আগামী যে 2 দিন অর্থাৎ আগামীকাল এবং পরের দিন এই 2 দিন মনোনয়নপত্র সংগ্রহ এবং জমাদান দুটি কার্যক্রমই সমান তালে চলবে এবং আজকের দিনের যে পরিবেশ তারা বলছেন যে সার্বিকভাবে এবং সুষ্ঠুভাবে মনোনয়নপত্র বিক্রির প্রথম দিনে তারা সম্পন্ন করেছেন এবং আগামী 2 দিনও সে একই ধারাবাহিকতায় তারা চাকসু ভবন থেকে যে মনোনয়নপত্র কার্যক্রম চালাবেন বলে জানিয়েছেন। এখন পর্যন্ত যে কার্যক্রম সে কার্যক্রমের সন্তুষ্টিও জানিয়েছেন শিক্ষার্থীরা। একই সাথে প্রার্থীরা বলছেন যে নির্বাচনী যে পরিবেশ সেই পরিবেশে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য প্রশাসনকে আহ্বান জানিয়েছেন এবং লেভেল প্লেইং ফিল্ডের কথাই বারে বারে প্রার্থীরা বলছেন এবং তারা নানা প্রতিশ্রুতির কথা শিক্ষার্থীদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের যে চাকসু নির্বাচনের যে পরিবেশ সেটি আসলে জমে উঠেছে এবং সামনের আগামী যে 2 দিন সেই 2 দিন হয়তো বা মনোনয়নপত্র বিক্রি আজকের দিনে কেউ ছাড়িয়ে যাবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা। চাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও সংগ্রহ কার্যক্রম চলছে, এ বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। বরিশাল সরকারি ব্রজমোহন বিএম কলেজের ছাত্র সংসদ বাকসু নির্বাচনের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা 11:30টায় সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে কলেজের 0 পয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে ছাত্র শিবির, ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভকারীরা বলেন, বিএম কলেজে দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে নির্বাচন হয়নি, তাই শিক্ষার্থীদের ন্যায্য দাবি আদায়ে কোনো প্ল্যাটফর্ম নেই। শিক্ষার্থীদের দাবি আদায়ে নেতৃত্ব গঠনের জন্য দ্রুত নির্বাচনের দাবি জানান তারা। 2003 সালে সবশেষ বাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্র সংগঠনগুলো আসলে ওইভাবে কাজ করছে না ক্যাম্পাসগুলোতে। তা এইখানে বা এই সকল জায়গাগুলোতে ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে যদি ছাত্রদের প্রতিনিধি নির্বাচন করা যায় এবং তারা শিক্ষার্থীদের হয়ে কাজ করবে বলে মনে করছি। এখানে দাঁড়িয়েছি বাকসু নির্বাচনের জন্য, শুধু এটা আমার দাবি নয়, কোনো সংগঠনের দাবি নয়, এটা বিএম কলেজের আমি মনে করছি সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছেন সকলেরই এটা প্রাণের দাবি বাকসু নির্বাচন। দেশ এখনো ফ্যাসিবাদ মুক্ত হয়নি, তার কিছু কিছু প্রতিফলন ঘটে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। সকালে রংপুর নগরীর RDRS এর বেগম রোকেয়া হলরুমে এক কর্মশালায় এসব কথা বলেন তিনি। LED স্ক্রিনে শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি প্রসঙ্গে বলেন, বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ বিষয়ে প্রকল্পের কোঅর্ডিনেটর গোলাম রব্বানীর কাছে জানতে চাওয়া হলে তিনি ক্ষমা চেয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। বেশি ভালো ভালো বললে বহু রকম ঘটনা ঘটছে। ফ্যাসিবাদ আমরা এত মনে করি না যে জাস্ট চলে গেছে, ফ্যাসিবাদের অনেক রকম রূপ থাকে, তো তার কিছু কিছু হয়তো প্রতিফলন নানাভাবে ঘটে।
17 বছর পর চাঁদপুর সদর উপজেলা ও পৌর কমিটি ঘোষণা করেছে বিএনপি। সকালে চাঁদপুর সরকারি কলেজে আয়োজিত এক সম্মেলনে দলটির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু এই ঘোষণা করেন। এ সময় তিনি আগামী দিনগুলোতে সবাইকে ঐক্যবদ্ধ থাকা ও নতুন সদস্যদের কোনো অনিয়মে না জড়ানোর আহ্বান জানান। সম্মেলনের মাধ্যমে নতুন কমিটিতে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আক্তার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী। সম্মেলনে অংশ নেন উপজেলা ও বিএনপির সকল নেতৃবৃন্দ। সম্মেলনের পর বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন নেতাকর্মীরা। সিলেটে পাথর লুটকাণ্ডে বিএনপির পদ হারানো শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার রাত 11টার দিকে নগরীর কুমারপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 1 বছরে কোম্পানিগঞ্জ ও গোয়াইনঘাট উপজেলা থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ পাথর উত্তোলন করা হয়। এই ঘটনা নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। পরবর্তীতে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা জোরদার করে র্যাব 9-এর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথর লুটপাটে অভিযুক্ত অন্যতম মূল হোতা শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে র্যাব। গত 11ই আগস্ট পাথর লুটপাটে জড়িত থাকার অভিযোগ ওঠায় কোম্পানিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিনের পদ স্থগিত করে দলটি। নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে স্পিড বোট উল্টে যাওয়ার ঘটনায় 3 জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। 48 ঘন্টা পর দুপুরে ধনু নদের চরপাড়া এলাকায় নিখোঁজ বাকি 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। উপজেলা সহকারী কমিশনার জানান, সকালে ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে ধনু নদীর চরপাড়া এলাকায় লায়লা আক্তার, শিরিন আক্তার ও সামিয়ার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিস মরদেহ 3টি উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। শনিবার একই এলাকা থেকে আরও এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরে কিশোরগঞ্জে বিয়েতে যাওয়ার উদ্দেশ্যে স্পিড বোটটি ভাড়া করেন বরযাত্রীরা। রওনা দেওয়ার আগে হাওরে ঘুরতে স্পিড বোটটি নিয়ে বের হন 15 জন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বাল্কহেডের সাথে ধাক্কা লেগে স্পিড বোটটি উল্টে যায়। ফেনীতে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু হয়েছে। ভোরে সদর উপজেলার মোটবি ইউনিয়নের মধ্যম লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মধ্যম লক্ষ্মীপুর গ্রামের হানিফ বাড়ির দরজার সামনে অটোরিকশা রেখে ঘুমিয়ে পড়েন। ভোরে বাড়ি থেকে অটোরিকশা চুরি করার চেষ্টা করলে চোর সন্দেহে গ্রামবাসী মনসুরকে আটক করে। এক পর্যায়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলে ওই যুবকের মৃত্যু হয়। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে নওগাঁয় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, পূজায় নিরাপত্তার জন্য সেনা, বিজিবি, র্যাব সহ পুলিশের সাদা পোশাকের টিম কাজ করবে। প্রতিটি মণ্ডপে সিসি ক্যামেরা ও ট্যাগ অফিসার থাকবে এবং কন্ট্রোল রুমও চালু থাকবে। পূজাকে ঘিরে আতশবাজি ফোটানো যাবে না এবং সন্ধ্যা 7টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে। জেলায় এবছর 881টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। খাগড়াছড়ির অন্যতম পর্যটন কেন্দ্র রিছাং ঝর্ণায় যাওয়ার জন্য নতুন সড়ক নির্মাণের 4 মাসের মধ্যেই ধসে পড়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে পর্যটকবাহী জিপ ও পিকআপ চলাচল। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও স্থানীয় সরকার বিভাগের গাফলতির কারণে এই দশা। অন্যদিকে এলজিইডির দাবি, অর্থ বরাদ্দ কম থাকায় যথেষ্ট টেকসই করা যায়নি সড়ক। সবুজ পাহাড়ের মাঝে দৃষ্টিনন্দন ঝর্ণার কলতান। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রিছাং ঝর্ণা দেখতে দেশের নানা প্রান্ত থেকে আসেন পর্যটকরা। সেখানে যাতায়াতের সড়কটি পাকা করা হয় এবছরের মার্চে, কিন্তু 4 মাস না পেরোতেই জুলাই মাসে বেশ কয়েকটি স্থানে দেখা দেয় ফাটল ও ধস। ঝুঁকি এড়াতে পর্যটকবাহী জিপ ও পিকআপ চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় লোকজন ও পর্যটকরা। নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার ও কাজে গাফিলতির উঠেছে অভিযোগ। বিভিন্ন জায়গায় ভাঙার কারণে আমাদের পর্যটকরা গাড়ি নিয়ে যেতে পারছে না, কষ্ট হচ্ছে বিভিন্ন কারণে। আমরা গাড়ি নিয়ে ঢুকতে পারি না। আপনার আরেকটা গাড়ি আসলে ওদিকে ওভারটেক করার কোনো জায়গা নাই এখানে।
প্রকল্পে বরাদ্দ কম থাকায় টেকসই সড়ক ও গার্ডওয়াল নির্মাণ সম্ভব হয়নি স্বীকার করেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। আমরা যে বাজেটের মধ্যে ছিল এগুলো কাজ করেছি, কিন্তু বড় বড় ওয়ালগুলো যেগুলো আমাদের ওই ইয়ের মধ্যে সম্ভব ছিল না, আমরা আলাদাভাবে প্রেরণ করেছি ইমার্জেন্সি মেইনটেনেন্সের জন্য। সড়কটি দ্রুত ঠিক করা না হলে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে বলছেন স্থানীয়রা। জনদুর্ভোগ কমাতে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। ঝুঁকিপূর্ণ অবস্থা তৈরি হয়েছে, এ বিষয়ে আমরা এলজিইডির দৃষ্টি আকর্ষণ করে আমরা যোগাযোগ করেছি। আমরা আশ্বস্ত হয়েছি যে এই বিষয়ে খুব শীঘ্রই কাজ শুরু হবে। এর মাধ্যমে সেই মেরামতগুলো সম্পন্ন হলে আমি মনে করি যে এখন যে যোগাযোগের যে সমস্যা তৈরি হচ্ছে সেটি সমাধান হয়ে যাবে। রিছাং ঝর্ণায় প্রতি বছর বেড়াতে যান অন্তত 50,000 পর্যটক। এবছর 51,56,00,000 টাকা ব্যয়ে 1.5 কিলোমিটারের বেশি দীর্ঘ সড়ক নির্মাণ করে এলজিইডি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সিরাজগঞ্জের সলঙ্গায় বাবাকে হত্যার দায়ে ছেলে মোহাম্মদ রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে 50,000 টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই আদেশ দেন। রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন। এ মামলার অপর 2 আসামিকে 3 মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 2020 সালের 4 মার্চ সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুরে গলা ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মৃতদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে একটি হত্যা মামলা দায়ের করে। পরে পুলিশি তদন্তে বেরিয়ে আসে ছেলে রেজাউল করিমই বাবা ইদ্রিস আলীকে হত্যা করেছে। পরবর্তীতে 164 ধারার জবানবন্দি সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করে। চট্টগ্রাম বন্দরের নিউমরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। সকালে বারিক বিল্ডিং মোড় থেকে বন্দর ভবন পর্যন্ত মিছিল করেন তারা। পরে বন্দরের 4 নম্বর গেইট এলাকায় গণসমাবেশ করে আন্দোলনকারীরা। এ সময় বক্তারা বলেন, এনসিটির মতো আধুনিক ও লাভজনক স্থাপনা বিদেশিদের হাতে তুলে দিলে নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি হবে। বন্দরের শ্রমিকদের শরীরের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত এই কর্মকাণ্ডের বিরুদ্ধে সংগ্রাম চলবে বলে জানান তারা। বন্দর নিয়ে ষড়যন্ত্র শীঘ্রই বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচি দিবেন বলে জানান শ্রমিক নেতারা। সমাবেশে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের নেতাকর্মীরা অংশ নেন। আমাদের ঘামে আমাদের পরিশ্রমে বন্দরগুলো তুলেছে, সেই বন্দরকে আমরা বিদেশিদের দিতে দেওয়া হবে না। হরতাল অবরোধ সহ বাড়ি বিল্ডিং থেকে পতেঙ্গা পর্যন্ত সব কিছু অচল করে দিয়ে আমরা এর সম্মুখীন দেব। মেহেরপুরে জলাবদ্ধ জমি থেকে পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন করেছেন কৃষকরা। রোববার বেলা 12টার দিকে মেহেরপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনেই মানববন্ধন হয়। গাংনী উপজেলার তেরাইল, মোহাব্বতপুর, বাদিয়াপাড়া, 16 টাকা গ্রামের প্রায় 1000 বিঘা জমিতে কয়েক মাস ধরে জলাবদ্ধতা রয়েছে। জলাবদ্ধতা নিরসনে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ক্ষতিগ্রস্ত কৃষকরা মানববন্ধন করেন। পরে জেলা প্রশাসককে স্মারকলিপি দেন তারা। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়েছে, পাশাপাশি দেশ জুড়ে সক্রিয় রয়েছে মৌসুমী বায়ু। এর প্রভাবে বুধবার সকাল পর্যন্ত বরিশাল ও খুলনা বিভাগ বাদে বাকি 6 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। রাজধানী ঢাকাতে সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। এতে সকালে ভোগান্তিতে পড়েন কর্মজীবী সহ শিক্ষার্থীরা। এদিকে অতি ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের কোথাও কোথাও অস্থায়ী জলাবদ্ধতা দেখা দিতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চট্টগ্রাম, সিলেট সহ 14 জেলার দক্ষিণ পূর্ব দিক দিয়ে 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্র বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরে 1 নম্বর সতর্ক সংকেত জারি রয়েছে। শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় 151 মিলিমিটার। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদীতে 35.5 ডিগ্রি সেলসিয়াস। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্সে। এতক্ষণ যারা সাথে ছিলেন ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।